হ্যালো স্টুডেন্ট, এর আগের ক্লাসে আজকে আমরা ছোটদের পদার্থবিদ্যা 8.2 পড়ব, 8.2। এর আগে আমি ছোটদের পদার্থবিদ্যাতে আটে বল সংক্রান্ত নিউটনের প্রথম এবং দ্বিতীয় গতিসূত্র ডিটেলসে ব্যাখ্যা করা আছে। ডাইন নিউটনের সংজ্ঞা, এফ সমান এম এর প্রতিষ্ঠা, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কাকে বলে, প্রথম গতিসূত্র কাকে বলে, তৃতীয় গতিসূত্র একটা অন্য ছোট্ট ভিডিওতে আমি তৃতীয় গতিসূত্র ব্যাখ্যা করব। তৃতীয় গতিসূত্রের সঙ্গে প্রথম আর দ্বিতীয় গতিসূত্রের খুব বেশি রিলেশন নাই, ওটা সম্পূর্ণ আলাদা জিনিস। সেখান থেকে কি পাওয়া যায়? প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা, জাড্য ধর্ম, দ্বিতীয় গতিসূত্র থেকে ভরবেগের ধারণা, বলের পরিমাপ জানা যায়। আজকে আমরা দুটা বল পড়ব। এবার থেকে আমরা স্পেশাল বল নিয়ে আলোচনা করব। বল এক একটি রাশি। আমি প্রথমেই 15টা রাশি দিয়েছিলাম, তার মধ্যে বল ছিল। আজকে আমি স্পেশাল কিছু বল পড়াবো, দুটি বল পড়াবো। আজকে ওজন বল আর লম্ব প্রতিক্রিয়া বল নিয়ে আলোচনা করব। দুটোই খুব ইম্পর্টেন্ট। ছোটদের পদার্থবিদ্যাতে যদি আমরা এলা শিখে যাই, তাহলে পরে 11-এ যে ফিজিক্স পড়তে একদম সহজ লাগবে এবং ফিজিক্সের তাড়াতাড়ি অঙ্কগুলো শেষ করে দ্রুত আমি প্র্যাকটিস সেটে নামতে পারবো। তার জন্যে আমি এটা একটা প্রচেষ্টা। ক্লাস 9-10 পর্যন্ত স্টুডেন্টরা এটা দেখতে পারে, 11-এর স্টুডেন্টদেরও এটা দেখার দরকার। যদি কারো সায়েন্স নিয়ে নিয়েছো, এমনি কোনো কনসেপশন নাই, তারা পরপর যদি ক্লাস দেখো, খাতা করো, তাদের অনেক ফিজিক্সের নতুন কনসেপশন আসবে এবং উচ্চতর পদার্থবিদ্যা পড়িতে সুবিধা হবে, মানে বুঝতে পারবে তুমি নিজেই, অন্য আর টিচার কোনো লাগবে না। ইউটিউবে ভালো ভালো ক্লাস আছে, সেগুলো দেখতে পারবে তুমি যদি এইটা পড়ে রাখো। আর যদি এইটা না পড়ো, তাহলে ওই ক্লাসটা দেখতে পারবে না, টিন ভাঙা লওয়া ভাঙা আজ পাবে। তো এই জন্য বেসিক ফিজিক্সটা পড়া দরকার এবং সিরিয়াল ক্লাস দরকার। এটা আমার 8.2 ক্লাস, 1 থেকে সিরিয়াল ক্লাসগুলো দেখবে সবাই। গতি সংক্রান্ত যে সমীকরণ ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তার গাণিতিক প্রমাণ, তার লেখচিত্র প্রমাণ এবং ওই সংক্রান্ত অঙ্ক অনেক করাইছি আমি ইউটিউবে। আজকে আমি শুধুমাত্র দুটা বল নিয়ে পড়াশোনা করব, একটা বল ওজন আর একটা লম্ব প্রতিক্রিয়া, এবং এলা দুটা রাশিও হচ্ছে নতুন। দেখো ওজন জিনিসটা কি। ওজনকে আরেকটা কথাই বলে ভার। ওজনকে বলা হয় ভার। এটা প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা, ওয়েট। ওয়েটের ইংরাজি WEIGHT। ডাব্লিউ মানেই ওজন। মনে রাখবে, এর থেকে তোমার জীবনের ফিজিক্সে কিন্তু চেঞ্জ করো না কোনো কিছু। যেমন আমি বলেছি ইউ মানে প্রাথমিক বেগ, ভি মানে ছোটো হাতের ভি মানে অন্তিম বেগ, এ মানে ত্বরণ, এম মানে ভর, এস মানে দূরত্ব। ফিজিক্সে চিরসত্য হয়ে যাবে তোমাকে, এলে বারবার আর লেখার দরকার নাই। তেমনি আজ থেকে তোমার জীবনের ডাব্লিউ যদি কোথাও আসে, তাহলে ডাব্লিউ মানে কী ভাগ ফিজিক্সে? ওয়েট। ওয়েটের ডাব্লিউটা লিয়া হয়। এবং মনে রাখবে ডাব্লিউ সমান হচ্ছে এমজি। ডাব্লিউ সমান এমজি। এর আগে আমি এম এর পরিচয় দিয়েছি, জি এর পরিচয় একবার নতুন করে দিচ্ছি। জিকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। জিকে কি বলা হয়? অভিকর্ষজ ত্বরণ। ধ্যান দাও, অভিকর্ষজ ত্বরণ জিনিসটা কি। পৃথিবী, এইটা পৃথিবী আমাদের। পৃথিবীর কোনো বস্তুকে যে বল, যে মানে পৃথিবীর কোনো মানে পৃথিবীর টানে যদি কোনো বস্তু যে ত্বরণ নিয়ে নিচের দিকে পড়ে, তাকে বলে অভিকর্ষজ ত্বরণ। পৃথিবীর টানে উপর কোনো বস্তু পাথর থেকে উপর দিকে ছুটে দিলে, তাহলে পৃথিবী একটা ত্বরণ দ্বারা ওকে নিচের দিকে টানে, সেই ত্বরণটাই অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ সৃষ্টি হয়, তাকেই বলে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর বেগ যদি ক্রমশ বৃদ্ধি পায়, দেখো ত্বরণ মানেই তো বেগ বৃদ্ধি পাবে, তাহলে অভিকর্ষজ বলের প্রভাবে যদি কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়, হ্রাসও পেতে পারে, উপর দিকে ছুটলে বেগটা কমে, সেটা অভিকর্ষ বলের প্রভাবে কমে। বাড়ে যদি, সেটা অভিকর্ষ বলের প্রভাব পড়ে। মোট কথা, অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর বেগ যদি ক্রমশ বৃদ্ধি পায় বা হ্রাস পায়, তখন এই বেগের পরিবর্তনটাকে আমরা কি বলবো? অভিকর্ষজ ত্বরণ। দেখো এমনি ত্বরণের যে সংজ্ঞা, সেটাই অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞা। কি বললাম ধ্যান দাও, আমি লিখব না বোর্ডে। অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর, অভিকর্ষ বল কার দ্বারা সৃষ্টি হয়? পৃথিবী দ্বারা। পৃথিবী বলারই দরকার নেই। অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর বেগ যদি ক্রমশ কমে বা বেগ বাড়ে, যদি মানে বেগের পরিবর্তন যদি হয়, এক কথায় বেগের পরিবর্তন বলে দিলেই চলবে, তখন তাকে বলে সেই ত্বরণটাকে আমরা কি ত্বরণ বলবো? স্পেশাল ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। এইটা সিজিএস পদ্ধতিতে মান অঙ্ক করার সময়, দেখো সিজিএস পদ্ধতিতে মান হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু তোমরা অঙ্ক করার সময় 980 লিখতে পারো। এমকেএস পদ্ধতিতে মানটা হচ্ছে, তাই মানে 2 দশমিক সরিয়ে যাবে, সেন্টিমিটারকে মিটার করতে হবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু আজকাল আর কেউ 9.8 লেখে না, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সবাই 9.8 মানে 9.8, তো 10-এর কাছাকাছি, সবাই 10 চলছে এখন। যেমন ফগ চলছে, তেমনি এখন আর 9.8 চলে না, কী চলছে? 10 চলছে। কিছু মান না দেওয়া থাকলে এখন মডার্ন ফিজিক্সে সবাই 10 লেয়, ক্যালকুলেশনটা যাতে সহজ হয় সেই জন্য 10 নেওয়া হয়েছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
আর এফপিএস পদ্ধতিতেও মনে রাখবে কোনো সময় কোনো দিন দরকার হতে পারে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এই তিনটা তথ্য কিন্তু তুমি মনে রাখবে অভিকর্ষ ত্বরণের মান। আর ভর তো দেওয়া থাকবে, ভর তো দেওয়া থাকবে। কোনো বস্তুর ভর তো আমি আগেই বলেছি প্রথমেই 15টা রাশির মধ্যে ভর রাশিটা ছিল গ্রাম, কিলোগ্রাম, পাউন্ড। ভরের একক তো জানোই এম। এই দুটা গুণ করে দিলে একটা বল হয়ে গেল। ভর কিন্তু বল নয়। দেখো ওজনকে আরেকটা কী নামে ডাকা হয় বাবা আদরে? ভার, ভয়াকার র। ভর আর ভারের পার্থক্য সবাই কিন্তু খাতায় লিখবে। এই আমি একটা করে হোম টাস্ক দিই, সেগুলো কিন্তু মেনটেন করবে। ক্লাস করেছো মানে তুমি হোম টাস্ক অবশ্যই করবে। ভর ভারের পার্থক্য আমি উল্লেখ করছি, আমি লিখছি না। ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে বস্তুর মধ্যে তাকে ভর বলে। ভার কাকে বলে? কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে। কী দ্বারা গুণ করা হয়? এম গুণিত জি। এম গুণিত জি। এমকে জি দ্বারা গুণ করলে কি হয় মোনা? বল। কি বল? ভার বল। ভার একটা বল। ভর তো বলেই নয়, ভর বস্তুর একটা মৌলিক ধর্ম। ভর একটা মৌলিক ধর্ম। কোনো বস্তু যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটাই ভর বলে। আর কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে তাকে বলে ওজন। আকাশ জমিন তফাৎ, শুধু নামের মিল আছে। ভর আর ভার তো ওই জন্য নামের মিল আছে বিরাট। এটা ভ আর র, এখানে শুধু একটা আকার দেওয়া হয়, ভ আকার র। ভার মানেই ওজন। ভার মানেই ওজন। বলের একক কি মনে? বলের একক হচ্ছে গ্রাম, সিজিএস পদ্ধতিতে, এমকেএস পদ্ধতিতে কিলোগ্রাম, পাউন্ড। ইয়ার একক দেখতে পাচ্ছ। ভারের একক তো কী হবে? সিজিএস পদ্ধতিতে ডাইন, এমকেএস পদ্ধতিতে নিউটন। আরে বলের একক বুঝবে, এ তো বল বটে, বললাম তো। তুমি এইটা মনে রাখো যে ওজন একটা বল বটে। ওজন একটা বল বটে। হ্যাঁ, ওজন কী নিয়ে গঠিত বটে যদি তোমাকে বলে? আরে এম এ, বল মানেই তো এম এ নিয়ে গঠিত, কিন্তু এখানে এটা স্পেশাল এ। কি এ? জেনারেল এ নয়। কি এ? অভিকর্ষজ ত্বরণ। তখন এটাকে ছোটো হাতে জি দ্বারা প্রকাশ করা হয়। আরে এ আর জি একই জিনিস, কথাটা বুঝতে হচ্ছে। এ মানে ত্বরণ আর জি মানে অভিকর্ষজ ত্বরণ। গ্র্যাভিটি থেকে লিয়া হয়, জি ওই জন্য লিয়া হয়েছে। পড়বে পরে মহাকর্ষ বলে আরও জিটার ভালো ডিটেলসে আলোচনা হবে। জি এর তিনটা পদ্ধতিতে মান কি বললাম? সিজিএস পদ্ধতিতে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এমকেএস পদ্ধতিতে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাকে আদরে আমরা 10 লিখি। আর এফপিএস পদ্ধতিতে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। তথ্য মাথায় লোড থাকবে। তাহলে ভর ভারের পার্থক্য কি? কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে বস্তুর ভর বলে। কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে টানে তাকে বলে যে বল দ্বারা। ওজন একটি বল। ভর একটি মৌলিক ধর্ম, ওজন মৌলিক ধর্ম নয়। কোনো বস্তুর ওজন জিরো হইতে পারে কি? কোনো বস্তুর ওজন জিরো হইতে পারে কি? হ্যাঁ স্যার, কোনো বস্তুর ওজন জিরো হইতে পারে। শুনো, ধরো পৃথিবীটাকে সুড়ঙ্গ কাটিয়ে তুমি কেন্দ্রে নিয়ে চলে গেলে, এটা কেন্দ্র পৃথিবীর। সুড়ঙ্গ কাটিয়ে কোথায় নিয়ে চলে গেলে? পৃথিবীর কেন্দ্রে। তাহলে কোনো বস্তু যদি পৃথিবীর কেন্দ্রে নিয়ে চলে যাও, তাহলে বলো জি এর মানটা কত হবে পৃথিবীর কেন্দ্রে? জিরো। আরে আর কি ত্বরণ থাকবে? কোনো বস্তু, পৃথিবী কী চাইছে? পৃথিবী কোনো বস্তুকে কোথায় নিয়ে যেতে চাইছে? কুয়ার কেন্দ্রে নিয়ে যেতে চাইছে। দেখো তুমি কুয়া করে দিবে, কুয়ার ভিতরে তোমাকে ঢুকাই দিবে, তুমি কুয়ায় পড়ে যাও কেন? কুয়ায় গেলে ঝাঁপ দিলে পড়ে গেলে, কই কুয়ার মহাশূন্যে ভেসে থাকলে কই? তার মানে পৃথিবী আরও টাইনতে খুঁজছে, তুমি খনিতে ঝাঁপ দিবে, খনিতেও পড়ে যাবে। তার মানে পৃথিবী কত দূর পর্যন্ত তোমাকে নিয়ে যেতে চাইছে? ধরো কোনো দিন গোটা পৃথিবীটা তুমি ফাঁক করে দিয়েছো, গোটা পৃথিবীটা কেটে 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 সম্ভব হয়ে গেছে, ধরে নাও সম্ভব হয়েছে। তাহলে তুমি এই গর্তটাতে এবারে ঝাঁপ দিলে, বলো না কোথায় গিয়ে টিকে যাবে? কেন্দ্রে। আর যাবে নাই। এদিকে তো আমেরিকা আছে, আমেরিকার গর্ত ঝাঁপ দিচ্ছে, ও কোথায় যাবে? ও কি ইন্ডিয়া দিয়ে বেরিয়ে যাবে? না, কেন্দ্রে চলে যাবে। এইটা বোঝার চেষ্টা করবে। তার মানে কেন্দ্রে জি এর মানটা কত হবে? জিরো। ছোটো জি এর মানটা কত হবে কেন্দ্রে? 0। তাহলে পৃথিবী কত দূর পর্যন্ত টাইনছে কোনো বস্তুকে? পৃথিবী কেন্দ্র পর্যন্ত। কেন্দ্রে বা জি এর মান কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তখন তার মানে ডাব্লিউটাও কী হয়ে যাচ্ছে? দেখো ডাব্লিউটু 0 হয়ে যাচ্ছে। তাহলে কোন ভার 0 হতে পারে? হ্যাঁ, ভার 0 হতে পারে পৃথিবীর কেন্দ্রে, কিন্তু ভর কি 0 হতে পারে? কোনো বস্তুর মধ্যে কি জড় পদার্থ খুঁজে খুঁজে যাবে? ভর কাকে বলে আগে শুনো, ধ্যান দাও। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকেই বস্তুর ভর বলে। জড় পদার্থ তো চিরকালে কি থাকবে? মঙ্গল গ্রহে নিয়ে যাও তাও কি থাকবে, পৃথিবীতে থাকো তাও, পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাও জড় পদার্থ তো কমবে নেই বাবা। বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ আছে সেই পদার্থটাকে ভর বলে। ভরের সিজিএস একক কি? গ্রাম। এমকেএস একক কি? কিলোগ্রাম। ভার কী জিনিস? ভার তো ওজন। ভার মানেই ওজন। তুমি ফার্স্টেই ভার মানে ওজন ভাববে। আর এটা একটি বল বটে। ভার বা ওজন একটি কী বটে? বল। ইয়ার একক হচ্ছে ডাইন নিউটন। হ্যাঁ, ডাব্লিউ সমান এমজি। এবার ছোটো ছোটো অঙ্ক করতে হবে, ডাব্লিউ সমান এমজির প্রচুর
প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। চলো দু একটা অঙ্ক প্র্যাকটিস করি। জি এর মান পরিবর্তন হয়, আবার জি এর মানটা ফিক্সড থাকে না, জি এর মানটা পরিবর্তন হয়। একটু বলছি জি এর মান, ভর ভারের পার্থক্য সবাই খাতায় লিখে নেবে, 3টা পার্থক্য লিখলেই হবে। আর ভর একটি স্কেলার রাশি, ওজন একটি ভেক্টর রাশি, এটাও লিখে দেবে। বল একটা ভেক্টর, তো ওজনও ভেক্টর, বলের মানও আছে দিকও আছে। আরে ত্বরণ ভেক্টর বটে, তো বল ভেক্টর হবে না? আর ভরের মান আছে কিন্তু দিক নেই, ভর একটি স্কেলার রাশি। তাহলে ভর ভারের 4টা পার্থক্য আমি বলছি শুনো। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে ভর বলে। কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা টানে তাকে বলে বস্তুর ওজন বা ভার। বল একটি স্কেলার রাশি, ওজন একটি ভেক্টর রাশি। ভরের মান কখনো শূন্য হতে পারে না। কোনো মহাবিশ্বে ভরের মান কোথাও শূন্য হবে না, কিন্তু মহাবিশ্বে ওজনের মান শূন্য হইতে পারে। যেমন পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য হয়ে যায়। ভরের একক গ্রাম, কিলোগ্রাম, সিজিএস, এমকেএস যথাক্রমে। বলের একক মানে ওজনের একক ডাইন, নিউটন, সিজিএস, এমকেএস যথাক্রমে। এফপিএস জানার দরকার নেই। বাস এই পার্থক্যটা 4টাই পার্থক্য হবে। 4টা কিন্তু সবাই, আমি খাতা চেক করবো 4টা পার্থক্য তুমি লিখেছো কিনা, কৃপা ধ্যান দে। এইবার আমরা অঙ্ক করছি। দেখো ধরো 7 কেজি ভরের কোনো বস্তুর ওজন কত, তোমাকে এমনি অঙ্ক দিয়েছে। দেখো কোনো নেই, বলো এখানে এম কত আছে, 7 কেজি। আচ্ছা জি কত আছে, বলো এমকেএস পদ্ধতিতে জিটা বুঝাও, 10 বুঝেন দাও, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলো ওজন ডাব্লু সমান কত, আমরা জানি ডাব্লু সমান এমজি। তাহলে এম এর মান 7 আর জি এর মান 10 মারো, 7 10 70, কী হবে 70 টাকা। তাহলে ওজনের পরিমাণ কত হবে, 70 টাকা হবে কি, 70 নিউটন। এমকেএস পদ্ধতিতে অঙ্ক চলছে। দেখো কেজি আর মিটার পার সেকেন্ড স্কোয়ার। এমনি ঝড়ের বেগে সেকেন্ড 1 মিনিটে 70টা অঙ্ক করা যাবে, বুঝতে পেরেছ? চলো আরও একটা অঙ্ক, সবাই এরকম। আমি অঙ্ক প্র্যাকটিস করাবো না, নিজের অঙ্ক করবে। পেছনের বইয়ের পাতাগুলা দেওয়া থাকে, ওল্ড সিলেবাসের বইগুলাই প্রচুর অঙ্ক আছে। কোনো বস্তুর ওজন 50 ডাইন। দেখো ওজন, তোমরা ঘরে দোকানে কেউ বলিছে যে চিনির ওজন কত, ডাইন হয় কোনো দিন? ফিজিক্সের ওজন ডাইন, ফিজিক্সের ভরটা হয়েছে গ্রাম। কিন্তু আমরা দোকানে যখন কথা বলি সবাই ভুলভাল বলি, এত কেজি চিনি দাও, তো এত কেজি কোনো দিন চিনির কত ওজন হইলেও এত কেজি ওজন হয় না, এটা ভর। কিন্তু আমাদের সমাজে ছুঁড়ে আছে ভরটাকে ওজন বলে রূপে, ওই জন্যই ভুলভাল হয় সবার। কিন্তু ওজন প্রকৃতপক্ষে একটা বল। যদি বলতো 20 ডাইন চিনি দাও তাহলে ঠিক হইতো, বা 50 নিউটন চিনি দাও তাহলে ঠিক হইতো, ওইটা চিনির ওজন। কেসটা বুঝছো? আর আমরা যেটা বলি 50 গ্রাম চিনি দাও, 50 কেজি চিনি দাও, এটা কী বটে, ভর বটে। কিন্তু মুখে বলি আমরা ওজন, দোকানদারও বলে ওজন, চিনিটার ওজন করিলি দাও, আমরাও বলি ওজন করে দাও। কত কেজি ওজন হইলেও ঘরে এসে সিধাই কত ওজন হইলেও 50 কেজি, ভুলভাল বলছি। ওজন কোনোদিন কেজি হবে না। হ্যাঁ কথা বলার জন্য ঠিক আছে, কিন্তু ফিজিক্সে ওইটা লয়, ওইটা ভুল। সমাজে ছড়ে গেছে এই বিষাক্ত জিনিসটা, আজ তুমি বাইর করে তুলে দিবে, কোনো উপায় নাই। এমনি সমাজে এইবার সংস্কার কোনো রামমোহন বিধাবেক ফিজিক্সের, সে সতীদাহ প্রথা যেমন দূর করেছে, তেমনি এই প্রথাটি দূর করবে। যে দোহাই তোমার কেউ ওজন বইল না, ওজনটাকে গ্রাম বইল না, চলছে অসুবিধা তাতে কোনো হয় না, মানুষ খুব ফাঁদা পড়ে নেই। কিছু সমাজ এমনি ভুলভাল বিষাক্ত জিনিস শুনে আছে, পুরা ভুল বুঝতে পারছি আমি কী বলছি। ওজন কখনো গ্রাম কিলোগ্রাম হবে না, কিন্তু আমাদের হেভি ভেঙেছি বলি, আমিও বলি, সবাই বলে, বুঝতে পেরেছো? কিন্তু ওইটা না বলি, তুমি দোকানে যদি বলো চিনির ভর করে দাও, দোকানদার মা ঘর হয়ে পড়ে যাবে। তাহলে সমাজ ব্যবস্থাটা চলে যাবে। মানে চড়ে গিয়েছে সমাজে কিছু কথা, ভুলটাই চড়ে গিয়েছে, তো ভুলটা চলছে, তো চলুক। কোনো বস্তুর 50 ডাইন ওজন। দেখো ওজন 50 ডাইন যদি দোকানকে বলো না, দোকানদার বলবে এটা কী জিনিস এই। কোনো বস্তুর ওজন 50 ডাইন। আচ্ছা 50 ডাইন না করে তুমি 49 ডাইন করো। 49 ডাইন। বস্তুটির ভর কত বলো। দেখো আমার সাথে অঙ্কটা করো, ভিডিও বন্ধ করে নিজেরাও করতে পারো। দেখো ওজন মানে কি বটে, মোনা, ডাব্লু সমান কত মোনা, 49 ডাইন। জি এর মান কত মোনা, সিজিএস পদ্ধতিতে 980 মারো, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়েছি তোমাকে। তাহলে বলো কী বার করতে বলেছি, এম বার করতে বলেছে। চলো উল্টা দিক থেকে লেখো, এমজি সমান ডাব্লু মোনা। তাহলে বলো এম এর মানটা বার করতে বলেছে। ডাব্লু মান দিয়ে আছে 49 আর জি এর মান 980। দেখো 49-এর সঙ্গে 980 খুব ভালো রিলেশন। 49 একে 49, 49 দুগুণে 98, তাহলে 1/20। তাহলে বস্তুটির ভর হবে 1/20 কি গ্রাম। সিজিএস পদ্ধতি অঙ্ক চলছে, গ্রাম হবে ভরের একক, বুঝতে পেরেছ? এমনি নানান ধরনের নানান ভঙ্গিমায় তোমাকে অঙ্ক দিবে।
ঠিক আছে, ওজন বার করতে বলবে এম দেওয়া থাকবে, এম মানে ভর দেওয়া থাকবে, ওজন বার করতে বললে প্রচুর অঙ্ক করবে। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে ওজন সম্বন্ধে। এবারে দেখো ওজন কী করে পরিবর্তন হয়, কোথায় কোথায় ওজন পরিবর্তন হয় পৃথিবীর, শুনবে, এটা কনসেপশন আসবে। সবাই টুকি নিচে অঙ্ক। ধরো এইটা পৃথিবী, এটা নিরক্ষরেখা জানো সবাই, এটা কর্কটকান্তি রেখা, এটা মকর সুমেরুবৃত্ত, এটা নিরক্ষরেখা, এইটা বটে মকরকান্তি, এটা কুমেরুবৃত্ত, এটা সুমেরু। ভূগোল ছোটদের ভূগোল আমি দিব এইসব ক্লাস। কণ্টক কী রেখা তোমাকে বলবো। পৃথিবীটি বনমন ঘুরছে, বলো পৃথিবীর কেন্দ্র থেকে সব থেকে বেশি দূরত্ব কোনটা আছে? নিরক্ষরেখা। মেরু বেষ্ট জানো তো কত বটে পৃথিবীর এই বেষ্টটা অল্প ছোট বটে, এইটা হচ্ছে 12,714। আর এই নিরক্ষীয় বেষ্টটা, নিরক্ষরেখাটা অল্প চৌড়া। পৃথিবীটা পুরা গোলক লয়, অভিগত গোলক বটে, বুঝতে পারছি মনে? অ্যাকচুয়াল পৃথিবীটা এই দিকটা পূর্ব পশ্চিমটা একটু চৌড়া বটে, আর উত্তর দক্ষিণটা একটু চাপা বটে, দুদিকটাই সমান লয়, তাহলে পুরা গোলক হয়ে যেত। এইটা 12,714 আর এটা হচ্ছে 12,757, মুখস্থ করবে। 43 কিলোমিটারের তফাৎ আছে নিরক্ষীয় বেশের সঙ্গে মেরু বেশের। জানবে, ভূগোল পড়বি তখন জানবে। আমি জানি, ভূগোলটাও পড়াই আমি, ওই জন্য সব জানি আমি, ঠিক আছে। তাহলে বলো জি এর মানটা কী করবে, বলো জি এর মানটা কোথায় পরিবর্তন হবে? দেখো মেরুতে জি এর মান বিরাট তাগড়া থাকবে, জি এর মান মানে 980। যত তুমি আস্তে আস্তে নিরক্ষরেখার দিকে আসবে জি এর মানটা ছোট ছোট হবে। আমি জিটাকে ছোট করছি, তার মানে জি এর মানটাকে ছোট ভাবো তুমি মনে মনে। দেখো জি এর মানটা কমে কমে আসছে, তাহলে কোনো বস্তুর ওজনও কমে কমে আসবে। মানে তুমি যদি সুমেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন করো, ধরো একটা আপেলের ওজন করলে এক সুমেরু অঞ্চলে ওজন 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 ধরো 20 নিউটন হয়েছে, ওইটা নিরক্ষীয় অঞ্চলে আস্তে আস্তে 15 নিউটন হয়ে যেতে পারে। কেসটা বুঝছো? ওজন বলছি, ওজনের একক নিউটন বা ডাইন। হ্যাঁ, আপেলটার ভর যদি এখানে 20 কেজি থাকে, এখানেও 20 কেজি থাকবে, ভর পরিবর্তন হয় না। আগেই বলেছি, পার্থক্য তো বলে দিয়েছি। ভর বিশ্বব্রহ্মাণ্ডের পৃথিবীতে কোথাও যথাই নিয়ে যাও কোনো বস্তুকার ভরের পরিবর্তন হবে না। ভর তো মৌলিক ধর্ম বস্তুর। কার পরিবর্তন হবে মনে? ওজনের। এবারে বলো জিটা কেন কমিল? কারণ ডিস্টেন্স বেড়ে গেছে, পৃথিবীর কেন্দ্র থেকে দূরে চলে গেছে। এই জায়গাটা পৃথিবীর কেন্দ্র থেকে কাছে আছে, তো দমে বলে টাইনছে, ত্বরণটা বেশি এখানে। হ্যাঁ, এবারে এমটা কি গুণ, কিন্তু জি এর মানটা তো ছোট হয়ে গেছে না, তাহলে টোটালটা গুণফলটা তো ছোট হয়ে গেছে। এই জন্যই কোনো বস্তু যদি মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসতে থাকে, ওজনের মান বারবার কমতে থাকে। মনে রাখবে এটা। কারণ কিসের জন্য বলো, তুমি ব্যাখ্যাটা কী দিবে? ব্যাসার্ধটা আস্তে আস্তে বড় হয়ে যায়, নিরক্ষীয় অঞ্চলের ব্যাসটা মেরু অঞ্চলের ব্যাসের থেকে ছোট। এবারে তোমাকে আরও প্রশ্ন পড়তে পারে যে পৃথিবীটা তুমি কুড়িয়ে দিলে, খুব কাজে দিবে পরের চ্যাপ্টার। এইটা ধরো, এটা হিমালয় পর্বত, এইখানে একটা বস্তু রাখলে, এটা মাটিতে রাখলে, আর একটা খনি কুড়িয়েছে রানীগঞ্জের খনির। বলে একটা বস্তু আছে এইখানে, তুমি ওই বস্তুটাকে একবার মাটিতে রাখলে, একবার খনিতে নিয়ে গেলে, বলো না কোথায় ওজন বেশি হবে? আইডিয়া খাটাও না, কেউ বলতে পারবে? সব সময় মনে রাখবে এইখানে নিরক্ষরেখা থেকে দূরে চলে গেছে, কেন্দ্র থেকে দূরে মানে ওজন কমে গেছে, মানে পর্বতের উপরে ওজন কম, ভূপৃষ্ঠে ওজন বেশি। আবার আর খনিতে গেলে কি বাড়বে ওজনটা? না, খনিতে গেলেও কমে যাবে, কারণ পৃথিবীটাই তো ছোটো হয়ে গেছে। এত পৃথিবী টাইনছে আগে, আরে খনিতে ঢুকে গেল মানে উপরের পৃথিবীটা আর টাইনছে না, এই এলাকাটা একটা ছোট প্লেট হয়ে গেছে। পৃথিবীটা প্লেট ভাবো, পৃথিবীটাই ছোটো হয়ে গেছে, ওই বল দ্বারা ওকে টাইনছে। পরে বুঝতে পারবে ব্যাখ্যাটা। খনিতেও ওজন কমে যায়, পাহাড়ে ওজন কমে যায়। সবসময় ভূপৃষ্ঠে বস্তুর ওজন বেশি। আর ভূপৃষ্ঠের মধ্যে কোন জায়গায় সব থেকে বেশি ওজন? মেরুতে। নিরক্ষরেখায় ওজন আস্তে আস্তে কমতে থাকে। আশা করি পৃথিবীর ওজন কোথায়, কোনো বস্তুর ওজন বেশি কোথায় কম, কীভাবে পরিবর্তন হয় ক্লিয়ার ধারণা চলে এসেছে। সবসময় পৃথিবীর মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন বেশি, যত মেরু থেকে নিরক্ষরেখার দিকে আসতে থাকবে তত ওজন কমতে থাকবে। কারণ পৃথিবী থেকে ডিস্টেন্স বাড়লে অভিকর্ষ ত্বরণের মান কমে, অভিকর্ষ ত্বরণের মান কমলেই বস্তুর টোটাল ওজনটা কমছে, কিন্তু ভর কোনোদিন কমবে নেই। আর পৃথিবীর কেন্দ্রে বলেছি কোনো বস্তুর ওজন শূন্য হয়, কিন্তু ভর কি শূন্য হবে? না, ভর তো এমকে তো জি দ্বারা গুণ করতে হয় না, কিন্তু ডাব্লিউটাও শূন্য হয়ে যেতে পারে, কারণ জি শূন্য হয়ে গিয়েছে। জি মানে বুঝতে পারছি, অভিকর্ষীয় ত্বরণের মানটাই পৃথিবীর কেন্দ্রে শূন্য, তাহলে জি দ্বারা শূন্য দিয়ে কোনো কিছু গুণ করলে শূন্য হয়ে যাবে। আর কোনো বস্তুর ওজন কোথায় বেশি? ভূপৃষ্ঠে বেশি। ভূপৃষ্ঠ তো পৃথিবীর বিভিন্ন ভূপৃষ্ঠ আছে, নিরক্ষীয় ভূপৃষ্ঠ না মেরু ভূপৃষ্ঠ। মেরু ভূপৃষ্ঠ সর্বাধিক। তোমাকে যদি কেউ প্রশ্ন পড়ে যে পৃথিবীর ওজন সব থেকে কোন পজিশনে বেশি, তুমি বলবে স্যার মেরু অঞ্চলের ভূপৃষ্ঠে। বুঝতে পারছো? এটা সব থেকে সঠিক উত্তর, মেরু অঞ্চলের ভূপৃষ্ঠে। কারণ পৃথিবীর উপর পৃথিবী তো একটা ছোটো পয়েন্ট নয়, পৃথিবী একটা বিস্তৃত এলাকা। আশা করি সবাই বুঝে গেছো। ওজন সম্বন্ধে আর তোমাকে কিচ্ছু পড়িতে হবে না। হ্যাঁ, অঙ্ক করতে হবে প্রচুর। আমি 2টা অঙ্ক স্যাম্পল দিচ্ছি, তুমি যদি 20টা অঙ্ক করো তো অনেক লাভ। নিজেই অঙ্ক বানানো যায়, CSM কেসের মিক্স ভেজ অঙ্ক বানানো যায়। আর জি এর মান মুখস্থ রাখতে হবে। জি এর মান শূন্য কখন হয়?
পৃথিবীর কেন্দ্রে। পড়ার ভয়ে যারা ক্লাস আসছে না তারা আর একটা নতুন পড়া মিস করলে, মানে আস্তে আস্তে তুমি বেছে যাবে, পড়াশোনার জগৎ থেকে বেরিয়ে যাবে। তোমাকে দাপট চাই পড়িয়ে পড়ে আসতে হবে ক্লাসটা, তবেই তুমি শিখতে পারবে, নাহলে তুমি পড়াশোনা থেকে বেরিয়ে যাবে, তুমি মিলিয়ে নেবে, এলা পড়াশোনা হবে নাই। দেখবে যারা এই ক্লাসগুলো ইন্টারফেয়ার করছে না, আমি লিখে দিচ্ছি পড়াশোনা হবে না, আমি একদম আমি সাইন করে দিচ্ছি, আর পড়াশোনা ফিউচার হবে না, ব্যান্ড হয়ে গেল, পড়াশোনা শেষ। যে ফিজিক্স পড়বে না তার পড়াশোনা হবে না। ফিজিক্সের পড়া করতে হবে পুরানো প্রতিদিন, আর প্রতিদিন নতুন করে পড়াও করতে হবে। আজকে যেমন ওজনটা তোমার দুটা জিনিস আগের তো গেলোই, আর ওজনটাও গেল, মানে তুমি পেছনে গেলে আর তুমি মেকআপ করতেই পারবে না। আর ল্যাঙ্গুয়েজ যারা পড়াশোনা করছে, ইংলিশ বা হয়তো কোনো ইংলিশের পরিবর্তে ইংলিশ আছে, ফিজিক্স পড়া হচ্ছে না, আরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, ওর কোনো শিক্ষা নয়, এডুকেশন নয়। ওটা সপ্তাহে 2 দিন কোয়েশ্চেন ব্যাংক করলেই যথেষ্ট, এবিটি টেস্ট পেপার 2 দিন করো যথেষ্ট। ওটার জন্য 4 দিন চর্চা করতে হয় না, 4 ঘন্টা করে। ছোটোখাটো সাবজেক্ট ইংলিশ বাংলা এগুলা 2 ঘন্টা করে কোয়েশ্চেন ব্যাংক করে দিলেই শেষ। ইতিহাস ভূগোলও তাই। কিন্তু ফিজিক্স তোমাকে বাবু একটা টাইম চাই, ধৈর্য চাই, বুঝে বুঝে পড়তে হবে, প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। ওই জন্য আমি একটা স্পেশাল ক্লাস দিচ্ছি ফিজিক্স সিরিজ। এরপর আমরা পড়ব লম্ব প্রতিক্রিয়া। দেখো লম্ব প্রতিক্রিয়া একটা নতুন বল, ওজন শেষ, ওজন পড়া হয়ে গেল, কিন্তু লম্ব প্রতিক্রিয়া জিনিসটা আর বেশি পড়তে হবে, মানে ওজনের মতনই বড় জিনিসটা। ধরো তুমি এইটা ধরো একটা ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ মাটি, এইখানে একটা লোক আরামসে বসে আছে, এখানে আরামসে বসে আছে, ঠিক আছে, বাস এইখানে একটা লোক বসে আছে চুপচাপ। এই লোকটি এই ওজনটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে। ওজনটা কোন দিকে কাজ করছে লোকটির? নিচের দিকে। ওজন কোন দিকে কাজ করে ধ্যান দাও, কোন দিকে? নিচের দিকে। লম্ব প্রতিক্রিয়া সবসময় ওজনের উল্টা দিকে কাজ করে, আর কিছু নয়। লম্ব প্রতিক্রিয়া মানে ওজনেই বটে, তুমি শুনে রাখো, লম্ব প্রতিক্রিয়া মানে ওজনেই বটে। এবারে বুঝতে পারছো? কিন্তু লম্ব প্রতিক্রিয়ার দিকটা আলাদা। ওজন কোন দিকে কাজ করে? পৃথিবীর কেন্দ্রের দিকে। আর লম্ব প্রতিক্রিয়া কোন দিকে কাজ করে? তুমি বলবে তাহলে স্যার ওজনটাই কি লম্ব প্রতিক্রিয়া? না, আলাদা জিনিস। তাহলে তো একই দিকে হইতো। ওজন প্রয়োগ করলেই নিউটনের তৃতীয় সূত্র, এখানেই বুঝিয়ে দিচ্ছি আমি, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনের তৃতীয় ল। তাহলে এই দিকে একটা ক্রিয়া বল প্রয়োগ করছে ওজন, তাহলে পৃথিবী একটা ওকে পাল্টা জবাব দিচ্ছে প্রতিক্রিয়া বল। সেই বলটাকে আমরা কি বলবো? লম্ব প্রতিক্রিয়া। এটাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করি, নর্মাল রিয়াকশন। ইংরাজিতে হচ্ছে এর নাম নর্মাল রিয়াকশন। অ্যাকশন লয়, এটা রিয়াকশন। অ্যাকশনটা কোনটা? যদি বলে ইয়ার তাহলে বিপরীত বল কোনটা? ইয়ার বিপরীত বল ওজন, এখনই পড়লাম। তুমি এবারে শুধুমাত্র পৃথিবীতেই হবে নাই, এই দুটা বস্তুর মধ্যে এটা হচ্ছে। ধরো এই বস্তুটা দেখতে পাচ্ছ সবাই, এই বস্তুটা ইয়ার উপর ওজন প্রয়োগ করছে, এই বস্তুটার উপর কি বল প্রয়োগ করছে? ওজন। কোন দিকে? নিচের দিকে। আর এই বস্তুটা ইয়াকে কি দিচ্ছে? উল্টা দিকে। লম্ব প্রতিক্রিয়া মানে কি? যদি 20 নিউটন ওজন বল প্রয়োগ করে, তাহলে ইয়াকে 20 নিউটন লম্ব প্রতিক্রিয়া প্রয়োগ করবে, কিন্তু দিকটা আলাদা। পার্থক্য লিখবে ওজন আর লম্ব প্রতিক্রিয়া। লম্ব প্রতিক্রিয়া একটা নতুন বল, আবার বলে দিচ্ছি, ওজনটাই লম্ব প্রতিক্রিয়া লয়। কনসেপশন চেঞ্জ করো। তুমি স্যার মানুষ কি সবে কি দিকটা আলাদা আছে? ইয়ার দিকটা পৃথিবীর কেন্দ্রের দিকে, ইয়ার দিকটা আকাশের দিকে। যদি বলে কোনো বস্তু পৃথিবীর উপর, ধরো একটা অঙ্ক দিচ্ছি, তুমি ধ্যান দাও। পৃথিবীর উপর একটা বস্তুকে, একটা ইট রাখা আছে, একটা ইট জানো তো? ইট চিনিস? ইট দেখিস সবাই? হ্যাঁ, ইট তো দেখিবি। তাহলে একটা বস্তুর একটা ইটের ওজন আছে 5 কেজি ধরে নাও। ওজন না, ভর, সরি, ওজন বলছি। ইটটার ভর কত মনে? ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় 5 কেজি। বলো তাহলে পৃথিবী ইটটাকে কত লম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে? যদি তোমাকে কেউ প্রশ্ন করে, তখন তুমি কোনটা বাইর করবে বলো তো? তুমি চালাক করে আগে ওজনটা বাইর করে দাও। বলো ওয়েট সমান কি বটে মনে? mg। এম এর মান 5 আর জি এর মান কত বসাবো? 10 বসাবো। 9.8 লিখবো না, 10 বসাবো। আরে 9.8 লিখতেও পারো, 10ও লিখতে পারো, আজকাল ফগ চলছে। 5 10 50, 50 কি হয়ে গেল মনে? নিউটন। তাহলে 50 নিউটন ওজন হয়েছে ইটটা। তাহলে লম্ব প্রতিক্রিয়া কত হবে? নর্মাল রিঅ্যাকশন কত হবে? 50 নিউটন। ইয়ার দিকটা উপর দিকে। আর যদি বলো ওজনের দিক, ওজনটাও 50 নিউটন, ওয়ার দিকটা নিচের দিকে। দুটো আলাদা আলাদা বল। মাথায় ঢুকছে? লম্ব প্রতিক্রিয়া কোন দিকে কাজ করে?
ওজনের বিপরীত দিকে, এটা মাথায় রাখবে তুমি। ওজন বলটার যেদিকে ওজন বল হবে তার উল্টা দিকে একটা বল প্রয়োগ হবে। এই যে তুমি আছো, আমি পৃথিবীর উপর দাঁড়ায় আছি, আমার ধরো ওজন 70 কেজি, তো আমি পৃথিবীর উপর কত বল ওজন প্রয়োগ করছি? ধরো আমার বল আমারটাই দিয়ে করছে বেরে, তুমি সবাই নিজেরটা দিয়ে করবে, নিজেরটা দিয়ে একটা অঙ্ক হয়ে যাবে। আমার ওজন 70 কেজি, একদম পারফেক্ট অঙ্ক। আমার ওজন, খাতায় লিখবে নিজের নিজের ওজন 70 কেজি। তাহলে পৃথিবী আমাকে কত লম্ব প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে? পৃথিবী আমাকে কত লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে? এই একটা অঙ্ক তুমি খাতায় নোট ডাউন করো। সবাই বুঝেছো তো? বলো কী বের করবে ঝট করে, ধ্যান দাও সবাই। বলো কী দিয়ে আছে? আমার ওজন এম মানে কত? 70 কেজি। তুমি তোমার ওজন করো 30 কেজি, বা তোমার ওজন যদি 10 কেজি করো, বা তোমার ওজন যদি 200 কেজি হয় সেটাই লেখো। জি এর মান কত নেবে? বলো কেজি নিয়েছি, তাহলে জি এর কোন মানটা নেবে? সিজিএস নেবে কি? তাহলে কেজি নিয়েছি, কেজি, ধ্যান দাও, ভরটা কেজিতে আছে। তাহলে জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলো ডাব্লিউ সমান কত হইল? আগে ডাব্লিউ বাই করে দাও। 70 × 10 নিউটন। কেজির সঙ্গে মিটার সেকেন্ড স্কোয়ার গুণ করলে নিউটন হয়, নিশ্চয়ই জানো, আগের ক্লাসে আমি ডিটেলস আলোচনা করেছি। তাহলে 700 নিউটন ওজন প্রয়োগ করছি পৃথিবীকে। আমি পৃথিবীকে কত ওজন প্রয়োগ করছি? পৃথিবীকে আমি দিচ্ছি এই বলটা। কি বল? ওজন বলটা আমি পৃথিবীকে দিচ্ছি। ওজন বলের প্রডিউসার আমি, দিচ্ছি কাকে? পৃথিবীকে। পৃথিবী আমাকে কি দিছে? লম্ব প্রতিক্রিয়া। বুঝতে পারছো? উল্টা দিকে পাল্টা জবাব। আমি পৃথিবীকে 700 নিউটন কি বল প্রয়োগ করছি? ওজন বল। তাহলে আমি পৃথিবীকে দিচ্ছি কি বল? কনসেপশন এইখানে আসবে। আমি পৃথিবীকে দিচ্ছি 700 নিউটন ওজন বল। নোট ডাউন করো। পৃথিবী আমাকে দিচ্ছে 700 নিউটনেই কি বল দিচ্ছে? লম্ব প্রতিক্রিয়া। এটাই তো নিউটনের তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়া আমি ওজন প্রয়োগ করছি, পৃথিবী আমাকে পাল্টা জবাব দিছে। কি জবাব দিছে? লম্ব প্রতিক্রিয়া। দুটারই মানে কি? কি তফাৎ তাইলে দুটা? তাহলে তো একই বলি দিতাম, দুটা বল তাহলে একই না? আকাশ জমিন তফাৎ দুটা, একদম আকাশ জমিনই তফাৎ। এই জমিনের দিকে যাচ্ছে, ও আকাশের দিকে। কিন্তু দুটা মানে কি হইলেও দুটা বল সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বল। বুঝতে পারছো মনে? ঠিক আছে। লম্ব প্রতিক্রিয়া যদি তুমি না শিখবে তাহলে ঘর্ষণ বল জীবনও শিখবে না, কারণ লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে ঘর্ষণের রিলেশন আছে। নেক্সট দিন আমি ঘর্ষণ বলটা নিয়ে আলোচনা করবো ডিটেলসে। তোমরা আরও নিজের ওজনের লম্ব প্রতিক্রিয়া বাই করবে সবাই। বলো লম্ব প্রতিক্রিয়া পৃথিবীর কেন্দ্রের দিকে থাকে না সূর্যের দিকে থাকে? সূর্যের দিকে। ঠিক আছে। একটা হাতি আছে, ধরো একটা হাতির ওজন 300 কেজি। ওজন 300 কেজি ঠিক বলছি না ভুল বলছি? হাতির ওজন 300 কেজি ঠিকই বলছি না ভুল বলছি? 300 কেজি ওজন হাতি হয় না, সমাজে হয়। ফিজিক্স যারা পড়ে, আমরা ছোটোদের ফিজিক্স পড়েছি, আমরা স্মার্ট, আমরা লোকের সাথে যখন কথা বলবো গাইল খাবো, বেশি পণ্ডিত বলবে, তখন আমি অমনিই বলবো হাতির ওজন 300 কেজিই বলবো। কিন্তু যখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করবো তখন বলবো হাতির ভর 300 কেজি। হাতি কত ওজন প্রয়োগ করছে? 300 × 10, 3000 নিউটন। আরে মুখে মুখে অঙ্ক হচ্ছে। তাহলে ওজন কত প্রয়োগ করছে পৃথিবীর দিকে? 3000 নিউটন। আর লম্ব প্রতিক্রিয়া কত করবো? 3000 নিউটন। কিন্তু কোন দিকে? উল্টা দিকে। লম্ব প্রতিক্রিয়া মানে ক্লিয়ার ধারণা এসছে? আজকে দুটি বল নিয়ে ডিটেলস আলোচনা করা হলো। কি? ওজন আর লম্ব প্রতিক্রিয়া। আর তার মাঝে আমি ভর ভারের পার্থক্য লিখতে বলেছি সবাইকে। 4টা পার্থক্য হবে, এবং 4টাই হবে, খাতায় দেখবো আমি। আর লম্ব প্রতিক্রিয়ার ওজনের একটাই পার্থক্য হবে। ওজন বল কোন দিকে কাজ করে? পৃথিবীর দিকে। দুটা বস্তুর মধ্যে একটা বস্তু নিচের দিকে করবে ওজনটা, আর লম্ব প্রতিক্রিয়া ওজনের উল্টা দিকে। ওজন যেদিকে ক্রিয়া করবে তার বিপরীত দিকে লম্ব প্রতিক্রিয়ার দিক কোনো বলো না, তুমি বলবে ওজনের বিপরীত দিকে। বস্তু যেদিকে ওজন প্রয়োগ করছে তার বিপরীত দিকে লম্ব প্রতিক্রিয়া বলে একটা বল প্রয়োগ করবে। সবাই ক্লাসটা সিরিয়াস নিয়ে দেখো। পুরনো ক্লাস যদি এখনও না করেছো এখনও করো, নাহলে তুমি পড়া থেকে বেরিয়ে যাবে। পড়াশোনার জগতে ঢুকতে পারবে না, অন্য কিছু কাজ করো। সবাই ভালো মানুষ, সবাই ভালো লোক পৃথিবীতে, সবাই কি দরকার, সবাই নিয়েই দেশ চলবে। তুমি ফিজিক্স পড়তে পারবে না, আর ফিজিক্স মানে পড়াশোনার একটা একাংশ। সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করবে তাদের মূল সাবজেক্টটাই ফিজিক্স হবে। তাহলে তুমি যদি এখন থেকে এই সব জিনিসগুলো না বুঝতে পারছো, তাহলে তুমি পড়াশোনা না করে অন্য কিছু কাজ করো ডাইরেক্ট। পড়াশোনার জগতে তুমি ঢুকতে পারবে না, আমি সাইন করে দিচ্ছি। যদি তুমি ছোটোদের ফিজিক্সে এখনও ক্লাসগুলো রেডি করতে না পারিছো, প্রথম থেকে ধারাবাহিক ক্লাস দেখো। হঠাৎ করে এই ক্লাসটা দেখো না। যদি কেউ শুরু করেছো ছোটোদের পদার্থবিজ্ঞান 1 দেখো, নাম্বার দেওয়া আছে। 2 দেখো, যদি 1-এর পয়েন্টের কোনো ক্লাস আছে সেই পয়েন্টের ক্লাসটাও দেখে আসো।
9-এর স্টুডেন্টদের সব ক্লাসগুলো বোঝা যাবে। 8-এর স্টুডেন্টগুলো শুধুমাত্র ওই ভি স্কোয়ার ইউ স্কোয়ারের প্রমাণগুলো লেখচিত্রের সাহায্যে দরকার নেই, বাকি সব দরকার। 7-এর স্টুডেন্টদের ওইলাই দরকার নেই, 7-8-এর একই ক্লাস। আর একটা কথা, আমি অত অঙ্ক দিতে পারিনি, আমার 1000 অঙ্ক দেওয়ার ছিল। 8টা ফিজিক্স ক্লাসে 1000 অঙ্ক অন্তত দেওয়া উচিত ছিল, কিন্তু আমার 1000 অঙ্ক দেওয়া সম্ভব হয় না ক্লাসে। তোমরা কিন্তু 1000 অঙ্ক রাফ খাতায় করবে, মূল খাতাটাকে ভরায়ও না। এই যে আজকেই কত অঙ্ক হবে, আজকেই 100টা অঙ্ক হয়ে যাবে, মুখে মুখে আমি দিচ্ছি। একটা বাঘের ভর দিয়ে থাকবে 100 কেজি, ওর ওজন কত, লম্ব প্রতিক্রিয়া কত, দুটাই বের করবে, একই মান হবে, কি দিকে আলাদা হবে। ঠিক আছে, এমনকি এই অঙ্কটা তুমি মাঝে মাঝে সিজিএসও করবে। ধরো একটা পেনের ভর 5 গ্রাম, তাহলে 5 গ্রাম হলে এর লম্ব প্রতিক্রিয়া কত হবে, ওজন কত হবে, তখন জিটাকে 980 নেবে। যদি গ্রাম থাকে ভরটা, তবে জিটাকেও 900 সিজিএস নেবে। ভরটা যদি সিজিএসে থাকে মনে, তাহলে ওজন জিটাকেও মানে অভিকর্ষজ ত্বরণটাকেও কিসে নেবে, সিজিএস নেবে। মোট কথা ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ হচ্ছে ওয়েট। ওয়েট মানে ওজন, ওজন একটি বল বটে। আর ওজনের উল্টা দিকে কি বল যায়, লম্ব প্রতিক্রিয়া। কোন ক্লাসের স্ট্যান্ডার্ড পড়া, এটা 5-এর স্টুডেন্টরাও দেখতে পারে, 5-6 দুজনেই দেখতে পারে। আজকের ক্লাসটা 5-6 দুটা ক্লাসকেই ইম্পর্টেন্ট, দুটা ক্লাসের স্টুডেন্টরাই বুঝিয়ে যাবে। যদি 5-6-এর প্রথম থেকে দেখে আজকের ক্লাসটা, আগের ক্লাস নাও দেখে তাও চলবে, ওজন বুঝতেই হোক তোমাকে। আর ভর ভারের পার্থক্য তো 5 ক্লাসে আছে, দেখবি 5-এর পরিবেশটাতে দেওয়া আছে, ভর ও ভারের পার্থক্য লেখো আছে, এইটা 6-এও আছে। সবাই সচেতন থাকো। নেক্সট ক্লাসে আমি ঘর্ষণ বল সম্বন্ধে ডিটেলস আলোচনা করাবো। ঘর্ষণ বলের জন্য আমাকে লম্ব প্রতিক্রিয়াটা পড়াইতে হলো, এরপর লম্ব প্রতিক্রিয়া দিয়ে আমি ঘর্ষণ বলটা পড়বো। এবং ঘর্ষণের 8 ক্লাসে সিলেবাস আছে আমার, তারপরে 11-এ আছে, 8-এর পর আবার 11-এ, 9-এ নাই। ঘর্ষণ বল 8-এ আমি ডিটেলস পড়ে নেবো যতটা ইচ্ছা, 11-এ আমাকে আর খাটতে হবে না। 11-এ আমি ডাইরেক্ট অঙ্ক করতে শুরু করে দেবো। ফলে আমার 11-এর 2 তারিখে পরীক্ষা, আর 1 তারিখে সিলেবাস শেষ করাবে আমার এখানে তোমার কারখানায়, ফিজিক্স কারখানাগুলোতে। তোমাকে ফিজিক্সটা 3 মাসের সিলেবাস, মাথায় রাখো, মাথায় চাপাও, ফিজিক্স 3 মাসের সিলেবাস, 12-এরটা 2 মাসে শেষ করা যায়। তারপরে প্রচুর অঙ্ক করতে হবে, 8 মাস 9 মাস ধরে প্রচুর প্র্যাকটিস সেট করতে হবে। যারা 11-12-এ পড়াশোনায় ভালো নম্বর পাচ্ছ তারাই জয়েন্ট পাবে। 11-12 ভালো রেজাল্ট সমানুপাতিক জয়েন্ট এন্ট্রান্স নিট আর জয়েন্ট এন্ট্রান্সের এমন ছাত্রছাত্রীরা এমন স্টাইলে চলে যায়, এই নিট আর জয়েন্ট এন্ট্রান্সের জন্য খাটছি, 11টাও তো দেখাই হয় না। 11টা কি আলাদা পড়ে, আকাশ থেকে পড়ে নাকি? মানে কাকে বলছো তুমি, কাকে অপব্যাখ্যাটা দিচ্ছ? ঘরের বাবা মাকে ঠকাইতে বেশ পারিছ। তুমি যদি 11-12-এ ফাঁকি মেরেছো, তার মানে তুমি কোনো পরীক্ষায় দিতে পারবে না, লিখে লাও পড়াশোনা থেকে আউট অফ পড়াশোনা। মোবাইলটি টিপিক রিলস দেখিছো, আর স্ট্যাটাস দেখিছো, আর ইনস্টাগ্রাম দেখিছো, আর তো মোবাইলে পড়াশোনাটি করো নাই, আসল কাজটি করো নাই। ওই ছুরি দিয়ে আপেলও কাটা যায়, ছুরি দিয়ে মানুষও খুন করা যায়। তো মোবাইলটিতে ইউজ করো, মোবাইলটাতে ইউটিউবের প্রচুর ক্লাস আছে, পিডাব্লিউর অনেক ক্লাস আছে ভালো ভালো, তার ক্লাসগুলো করো, ঋতু রাটলের ক্লাস করো, ভালো ভালো টিচার ইউটিউবে আছে। ইউটিউবে যারা পড়ায় তারা সব ভালো টিচার, সবাই ভালো টিচার, কনসেপশন আছে বলে ইউটিউবে আছে। তো তাদের ক্লাসগুলো করো, অনেক ফিজিক্সে জ্ঞান বাড়বে। কারণ আর আমি তো ছোটোদের ফিজিক্সটাকে একদম ধারাবাহিক সাজিয়ে দিয়েছি। 11-12-এ তোমার আর টিচার লাগবে না, পিডাব্লিউর ক্লাস ডাইরেক্ট বুঝতে পারবে। আর এই ছোটো ছোটো কারখানায় ভর্তি হয় না, স্থানীয় কারখানাগুলোতে ফিজিক্সের 2 তারিখে পরীক্ষা হলে 1 তারিখে সিলেবাস শেষ করে ক্যালকুলেশন করে একদম, নাহলে ওকে কোয়েশ্চেন ব্যাংক করাই হবে। যদি কেউ 3 মাসে সিলেবাস শেষ করে নেয়, তো 7 মাস কোয়েশ্চেন ব্যাংক করায়, তো ছিল তো কনসেপশনের ঝুড়ি চলে আসবে, টিচারটার মতনই কনসেপশন নিয়ে যাবে, যে টিচারটা তোমাকে পড়ায় তফাৎ থাকবে না কোনো, সেদিনই তুমি ফিজিক্সটা শিখেছো। ভালো থাকবে সবাই। ছোটদের পদার্থবিদ্যা অবশ্যই 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 দেখতে হবে, ওকে। আর খাতাটি অবশ্যই করতে হবে, সাদা খাতা, ওকে।